আবার আপনাকে ধুরন্ধর টু সেই সংলাপটা একটু মনে করিয়ে দিই। বাদশাহ बनने से ज्यादा डिफिकल्ट है बादशाह बने रहना। মমতাকে আক্রমণ করে কি বিজেপি উল্টে মমতারই হারানো জনপ্রিয়তা ফিরিয়ে দিচ্ছে? মমতার গাড়িতে পাথর, জুতো, কাদা ছোড়ার পর সেই ছবি এখন সব জায়গায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন, হামলা করলো কারা? আর ধরা পড়লে সরকার কি সত্যি কড়া আইন প্রয়োগ করবে? শুভেন্দুর আগের মন্তব্য, মমতার নিরাপত্তা কমানো এবং তারপরই এই হামলা। সব মিলিয়ে সন্দেহ কি বিজেপির দিকেই যাচ্ছে? আর বিজেপি কি বুঝতে পারছে না এই ধরনের আক্রমণেই মমতার পক্ষে আবার সহানুভূতির হাওয়া তৈরি হতে পারে? এই প্রশ্নগুলি এবার ট্রু নিউজ বাংলার তরফ থেকে অরিন্দম কাঞ্জিলালের সামনে। মমতা ব্যানার্জিকে বিজেপি নিজেই আবার নেত্রী বানিয়ে দিলেন কেন, কিভাবে? মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বিজেপি বড় ভুল করেছে। শেষ হয়ে গেছিল মমতা ব্যানার্জি, কিন্তু আক্রমণ করে সেই সেন্টিমেন্ট আবার তার দিকে ফিরিয়ে দিলেন। বাঙালি তৃণমূলের ভূতকে জাগিয়ে দিল বিজেপি। কেন ও কারা এই স্ট্র্যাটেজিটা ভুল করল? আবার আপনাকে ধুরন্ধর টু সেই সংলাপটা একটু মনে করিয়ে দিই। বাদশাহ बनने से ज्यादा डिफिकल्ट है बादशाह बने रहना। সমস্যার বিষয় কি জানেন তো? আজকে প্রত্যেকটা মানুষের, দেখুন, প্রত্যেকটা মানুষের নিজস্ব পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হবে। যারা তৃণমূল কংগ্রেসের সাথে এতগুলো বছর ধরে জড়িত, তারা একমাত্র তৃণমূল বলতে মমতা ব্যানার্জিকেই চেনে, আর মমতা ব্যানার্জি মানেই তৃণমূল। এবার এই যে তাদের উপরে এই আক্রমণটা করলো, এরা ভুলেও ভাবতে পারছে না এই যে সম্মিলিত জনতা, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কারণ দেখুন আমি তো রেগুলার, আমি জানি বলে আপনাকে বলছি, শিক্ষিত জেনারেশনের বাচ্চা বাচ্চা ছেলেরা যারা হয়তো রাজনীতি করবে না বলে ব্যাকসাইডে চলে গেছিল, এই 4 মে 2026-এর পরে যারা সরে যেতে বাধ্য হয়েছিল, তারা কিন্তু আবার সাহসটা সঞ্চয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরছেন। এবং আপনি মিলিয়ে নেবেন আমার কথা, আগুন যখন লাগিয়েছেন জানেন তো, যখন হনুমানজির লেজে আগুন লাগানো হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে সেই আগুন দিয়ে কিন্তু তিনি গোটা লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। এবারেও সেটাই হবে। আর জানেন না যে আবেগের নাম মমতা ব্যানার্জি, তার যখন আগুন লাগলো এবং তিনি যদি দাঁড়িয়ে একবার বলেন না দ্যাট ইটস আ ডেলিভারেট অ্যাটেম্প্ট টু ডিফেম দ্য পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দ্য জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এখান থেকে হাঁটার লোক থাকবে না, একটা মাছি গলার লোক থাকবে না। এর নাম মমতা ব্যানার্জি। যারা আগুনটা জ্বালিয়েছেন তারা কত বড় ভুল করলেন তারা জানেন না। যারা মারলো তাদেরকে গুন্ডা দমন আইনে যদি বিজেপি পরের পদক্ষেপে যারা মেরেছে তাদেরকে নিশ্চয় চিহ্নিত করে গুন্ডা দমন আইনে গ্রেফতার করে, তাহলে আপনাদের মন্তব্য কি হবে? গুন্ডা দমন আইনের প্রয়োজন কোথায়? সেখানে ভারতীয় ন্যায় সংহিতা আছে। প্রথম কথা, গুন্ডা দমন আইনটাই তো বেআইনি। গুন্ডা দমন যে বিলটা এনেছিল সেখানে রাষ্ট্রপতি এখন অব্দি অনুমোদন দেয়নি, এবং যেই মুহূর্তে রাষ্ট্রপতি অনুমোদন দেবে একদম হাইকোর্টের দরজা খোলা আছে, আর্টিকেল 226 খুলে সাথে সাথে চ্যালেঞ্জ করা হবে, কনফ্রন্ট করা হবে। অত সোজা হবে না। আর গুন্ডা দমন আইনের রিকোয়ারমেন্টটা কোথায়? আমি তো বারবার করে অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, হোয়াট ইজ দ্য নেসেসিটি বিহাইন্ড অফ দিস বিল? ভারতীয় ন্যায় সংহিতা ইজ মাচ কম্পিটেন্ট এনাফ টু ট্যাকেল ডাউন এনি কাইন্ড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন আ সিভিলাইজ সোসাইটি। এই গুন্ডা দমন বিলটাকে আলটিমেটলি প্রয়োগ করার মাধ্যমে বা নিয়ে আসার মাধ্যমে একটা ফিয়ার সাইক্রোসিসকে ইন্টেনশনালি মানুষের ভেতরে জেনারেট করার চেষ্টা করছে এই স্বৈরাচারী শাসকের সরকার। বাংলা যেভাবে নারী নিরাপত্তা দেখেছে, নারী যে যে যা কিছু ঘটেছে বিগত কয়েক বছর, নারী নিরাপত্তা নিয়ে স্পেসিফিক্যালি আমি কথা বলতে চাই। নারী নিরাপত্তা যে কলকাতা একসময় ওয়ান অফ দ্য সেফেস্ট, নাম্বার 1-এ ছিল ইন্ডিয়াতে, সেফ সিটি, এবং সেটা ছিল মমতা ব্যানার্জির শাসনকালে। কিন্তু নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা অনেক ঘটনা দেখেছি, অনেক নির্মম ঘটনা দেখেছি। কদিন আগেও বারুইপুরে যা ঘটলো খুবই নির্মম। তোমার কি মনে হয় না সেখানে গুন্ডা দমন আইন বা এরকম কোনো কঠোর কিছু আনা উচিত, যেখানে মানে কোনো এই যে অভয়ের কেস শুনানি হয়নি, এখনো কিছু হবেও না। আমি বলে দিচ্ছি তো, তুমি অভয়ের কেস বলছো না বারবার করে, অভয়ের কেস আমি সব মিডিয়াকে বলি, কিচ্ছু হবে না, মিলিয়ে নিও তুমি আমার কথা। আর আমি তো জানি কি স্ট্যাটাস কো এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, তুমি যে ম্যাটার অফ ফ্যাক্ট অফ কনসিডারেশনটাকে পিক আপ করলে, এবার এই রেসপেক্টিভে দাঁড়িয়ে তোমাকে আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই কিন্তু সেফেস্ট সিটিটা ছিল। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি সিটি আছে আমি জানি না। তুমি একটু অন্যান্য স্টেটগুলোতে গিয়ে যদি, যেখানে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো চলছে, সেখানে গিয়ে একবার যদি এই সেফটি কনসার্নটাকে নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যদি স্ট্যাটাসটাকে চেক করো না, তুমি খুব ভালো করে বুঝতে পেরে যাবে কি সিচুয়েশন দাঁড়িয়ে আছে। আজকে দেখো, আমার কথা বলাতে তো কিছু হবে না। আমি আবারও বলছি, যে কথাটা আমি রাখবো, যে বক্তব্যটা আমি রাখবো, সেটা আমাকে কি করতে হবে? এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে।
এর বিষয়ে সব থেকে বেশি কনস্ট্রাকটিভ এভিডেন্স দেওয়ার ক্ষমতা কার? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এনসিআরবি বলি আমরা ইন শর্ট। তুমি তার স্টেটাস কো একবার রিপোর্টগুলো চেক করো, প্রত্যেকটা স্টেটগুলোর কি কন্ডিশন, সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেক বেটার ছিল। এবং এই ঘটনা মানে আসতে না আসতে এই সিচুয়েশন 5 বছরে কি হবে তুমি দেখতে থাকো। শুভেন্দু অধিকারী দুদিন আগে খোঁচা দিয়ে বলেছেন বাড়িতে বসে থাকলে পার্টি চলবে, সাহস করে বাইরে বেরোতেই এই বিপত্তি। তাই সন্দেহের আঙুল বিজেপির ওপরেই উঠছে। কিন্তু মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বিজেপি যেটা বোঝাতে চাইছে মানুষের ক্রোধ, সেটা কি আদৌ মানুষের বিশ্বাস নয়? ফেসবুক লাইভ করবেন কি করবেন না, বাইরে বেরোবেন কি বেরোবেন না, কর্মসূচি রাখবেন কি রাখবেন না, পার্টি কর্মীদের সাথে মিটিং করবেন কি করবেন না, কোথায় কোন শিডিউল অনুযায়ী মুভমেন্ট করবেন কি করবেন না, কাকে কি বলবেন কি বলবেন না, এটা তো আমাদের পার্টির ইন্টারনাল ম্যাটার। যদিও আমি জানি যে ভদ্রলোকের কথা বললেন উনি তো আগে তৃণমূল কংগ্রেসটাই করতেন, করে কি এখন হালে পড়ে তো বিজেপি হয়েছে, সেটা আলাদা ইস্যু। তা আজকে আমরা কি ডিসিশন নেব, আমাদের কি কনস্ট্রাকটিভ মেকানিজম থাকবে, দ্যাট উইল নট বি ডিসাইডেড বাই দ্য ভারতীয় জনতা পার্টি, নেইদার বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার ইটসেলফ। এটা আমাদের সিদ্ধান্ত, আমরা ঠিক করবো কি করবো না করবো। আর ভয় পেয়ে বাড়িতে বসে আমার মনে হয় বোধহয় আসলে বিক্ষুব্ধ সময় তো উনি চাইছেন বোধহয় বিক্ষুব্ধ সময় ঋত্বিক ঘটকের সেই বিখ্যাত সংলাপ, বোধহয় অনারেবল চিফ মিনিস্টার চাইছেন এই বিক্ষুব্ধ সময় মানুষ দুহাত তুলে মুজুরো করবে। এটা আমার ডায়লগ নয় কিন্তু, এটা ঋত্বিক ঘটকের এক বিখ্যাত সংলাপ। উনি বোধহয় সেই জিনিসটা এই মুহূর্তে চাইছেন যে এখন বিক্ষুব্ধ সময় আমরা হাত তুলে মুজুরো করবো, কিন্তু সেটা কিন্তু হবে না। আমরা কি করব না করব লেট আওয়ার পার্টি ডিসাইড না। আপনি আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যে জায়গাটা পেয়েছেন, ইউ ডু ইউর ওন ওয়ার্ক, লেট আস ডু আওয়ার ওন ওয়ার্ক, মিটে গেল। তাহলে এত ইন্টারফিয়ারেন্স না, এত কেন 1% ইন্টারফিয়ারেন্স না করলে মিটে গেল, সিম্পল ম্যাটার অফ ফ্যাক্ট, দ্যাটস অল। শুভেন্দু অধিকারী সরকারে সরকার গড়ার পরই মমতা ব্যানার্জির বাড়ির সিকিউরিটি সরিয়েছেন, মমতা ব্যানার্জির পার্সোনাল সিকিউরিটি সরিয়েছেন। এটা জেনে সিকিউরিটি ছাড়া এই ধরনের কাণ্ড বারবার হবে। তাই মমতা ব্যানার্জি বলার সুযোগ পেয়েছে আমায় মারতে চাইছে বিজেপি, এটাই চাইছিল। তাই তো চাইছে, লাগবে না সিকিউরিটি। আমরা সামান্য কর্মী সমর্থকরাই সব থেকে বড় সিকিউরিটি, এমন সিকিউর করে দেবো না প্রফেশনাল 100টা সিকিউরিটি যদি আসে তাদেরকে টপল ডাউন করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে, আমরাই সিকিউরিটি। আর কি বলছেন উনি, জনতার নেত্রী, জয়তু জননেত্রী বলে ডাকি আমরা ওনাকে। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ মানুষ, ইজ দ্য বিগেস্ট সিকিউরিটি অফার, আমরা দাঁড় করিয়ে দেবো, কাউকে লাগবে না। গভর্নমেন্ট কি মনে করেছে শুধুমাত্র সিকিউরিটি সরিয়ে দিয়ে মানুষের মন থেকে সরিয়ে দেবেন? অ্যাকচুয়ালি কি বলতে, এই কাজগুলো যে কত কাঁচা কাজ করছে না এরা নিজেরা বুঝতে পারছে না। প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছে, প্রত্যেকটা সিদ্ধান্ত ব্যাকফায়ার করছে। অন্নপূর্ণা ভান্ডার ব্যাকফায়ার, যুব সাথী ব্যাকফায়ার, অমুক প্রকল্প ব্যাকফায়ার, 450 টাকায় গ্যাস ব্যাকফায়ার, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি ব্যাকফায়ার, সব ব্যাকফায়ার, ফ্রিডম 251 ব্যাকফায়ার। এখান থেকে দাঁড়িয়ে বিজেপিকে আনুন, এখান থেকে এইটা দেবো, এই পেট্রোল শেষ মুক্ত করে দেবো, ব্যাকফায়ার। যা সিদ্ধান্ত, যে কটা সিদ্ধান্ত সব ভুল 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 ভুল। কেন বলুন তো? আসলে আমার না মাঝে মধ্যে মনে হয় ভুল ভুল শিকার ভুল কোনদিন না ভুল ভুলাইয়া হয়ে যায়। ভুল ভুলাইয়া পার্ট 2 বোধহয় রিলিজ হয়েছিল, এখন ওনাকে নিয়ে হয়তো পার্ট 3 রিলিজ হবে, আমি হয়তো তার ওয়েট করে আছি। দিলীপ ঘোষ স্টেটমেন্ট দিয়েছে, এত খেয়েছেন ভালো হয়েছে, আমাকেও মেরেছিল। এই ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে তো আলটিমেটলি চোখের বদলে চোখ তুলে নেওয়াটা যদি পৃথিবীর সংস্কৃতি হয়ে যায়, তাহলে তো মানুষের এক্সিস্টেন্সটা অবলুপ্তির পথে চলে যাবে না। দেখুন, এটা অস্বীকার করার বিন্দুমাত্র কোনো জায়গা নেই, এবং আমি স্ট্রেট কাট কথা বলতে খুব ভালোবাসি। যখন আমাদের সরকার ছিল কিছু লোকজন যে এই ধরনের কাজকর্ম করেনি সেটা তো নয়, এবং আজকে যদি আমি একদম ব্লাইন্ড ফোল্ড হয়ে যাই যে না 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 একদম রিটার্ন ক্লিন, না সেটা নয়, মানতে শিখুন। কিন্তু তার বিনিময়ে আজকে সেই সময় তারা করেছিলেন বলে আজকে আমরাও করব। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আজকে আমাদেরকে যে কিছু সংখ্যক মানুষ তো পছন্দ করেননি, এবং পছন্দ করেনি কিছু জাস্টিফাইড কারণের জন্য, অশিক্ষিতের মতো চিৎকার করে লাভ নেই, কিছু মানুষ পছন্দ করেননি কারণ ছিল। তাহলে আজকে যে রিজন গুলোর জন্য তৃণমূল কংগ্রেসকে সরে যেতে হলো, সেম ঘটনা যদি রিপিটেশন তারাও ঘটাতে থাকেন, মানুষ কিন্তু বেশি দিন সময় দেবেন না। তাহলে এমনি লোকে খেপে উঠেছে, কারণ যে কটা জায়গাতে দাঁড়িয়ে মহিলারা রাস্তায় নেমে আন্দোলন করছেন আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছি না, সেখান থেকে দাঁড়িয়ে কে কাকে হিট করলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ না ন্যাশনাল ইন্টারেস্টটা বেশি গুরুত্বপূর্ণ না? স্বাভাবিকভাবে সর্বৈতভাবে মানুষের মেন আলটিমেট ডেভেলপমেন্টটা গুরুত্বপূর্ণ, সেটাই তো না? তো সেখান থেকে দাঁড়িয়ে ওনারা যদি এভাবে প্রতিহিংসামূলক রাজনীতি করতে থাকেন তাহলে করুন, মানুষ কিন্তু উত্তর দিয়ে দেবে একটা সময়ের পরে গিয়ে। যখন দেখুন মানুষ খেপে উঠছে, ডে আফটার ডে মানুষের ভেতরে পুঞ্জীভূত রাগ আস্তে 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 পাহাড়ের মতো করে জমা হচ্ছে, এবং যেই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ খেপে উঠবেন সেখান থেকে দাঁড়িয়ে যে উত্তর অনেকে পেয়ে গেছেন, ওনারাও পেয়ে যাবেন। আর জানেন তো নিশ্চয়ই, আমি তো বারবার করে বলি, ধরনীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ, রেখেও চোখের দৃষ্টি নম্র আর কণ্ঠে তারাও দম্ভ। এত সহজ হবে না যদি ভেবে থাকেন। আমি অনুরোধ করবো দিলীপ দাকে, যথেষ্ট সিনিয়র পার্সন, বন্ধ করুন এগুলো।